আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। খায়রুল 365 চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা শিখেছিলাম ব্যবসায়ের বিভিন্ন ধরনের ঘটনাগুলো থেকে কিভাবে লেনদেন চিহ্নিত করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা শিখব হিসাব সমীকরণ সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, হিসাব সমীকরণ সম্পর্কে বোঝার আগে, হিসাব সমীকরণ সম্পর্কে ধারণা নেওয়ার আগে তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দাও, যেন সবাই এই ভিডিওটা দেখে হিসাব সমীকরণ সম্পর্কে খুব ভালো ধারণা পেতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি পর্যায়ক্রমে চলতে থাকবে, অধ্যায় বাই অধ্যায়। এই অধ্যায়গুলো তোমরা যদি খুব ভালো করে শিখতে পারো তাহলে আশা করি হিসাব বিজ্ঞান সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, হিসাব সমীকরণ বলতে আমরা কি বুঝি? শিক্ষার্থী বন্ধুরা, হিসাব সমীকরণ হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা একটি নির্দিষ্ট সময়ে যে সমীকরণের মাধ্যমে ব্যবসায়ের মোট সম্পদ ও মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণের সম্পর্ককে হিসাব সমীকরণ বলে। শিক্ষার্থী বন্ধুরা, এই পুরো বিষয়টাই আমি আমার মতো করে তোমাদের কাছে উপস্থাপন করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমি আমার ব্যবসায়ের মধ্যে সম্পদ বলতে আমরা কি কি বুঝে থাকি। আমি আমার ব্যবসায়ের মধ্যে সম্পদ বলতে নর্মালি ভাবে, যেমন ধরো আমি যদি কোনো একটা টেক্সটাইল মিলের কথা চিন্তা করি, তাহলে এই টেক্সটাইল মিলের ভিতরে আমার সম্পদ কি কি হতে পারে। যেমন হতে পারে আমার টেক্সটাইল মিলের যন্ত্রপাতি, হতে পারে আমার টেক্সটাইল মিলের আসবাবপত্র, কিছু থাকে আসবাবপত্র। এরপরে হতে পারে আমার টেক্সটাইল মিল পরিচালনা করার জন্য আমার কিছু ক্যাশ নগদ টাকা প্রয়োজন, সেক্ষেত্রে হাতে নগদ। এরপরে আমার হতে পারে বিভিন্ন ধরনের লোকদের কাছে আমি টেক্সটাইল মিলের কাপড় বাকিতে বিক্রি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব। এরপরে আমি আমার টেক্সটাইল মিলটা যে জায়গায় স্থাপন করেছি, দালান কোঠা, এগুলো হচ্ছে আমার ব্যবসায়ের সম্পদ। এরপরে হচ্ছে আমি যদি বলি যে আমার ব্যবসায়ের দায়গুলো কি, শিক্ষার্থী বন্ধুরা, দায় হচ্ছে একবারে সহজ কথায় বলতে গেলে আমি বলতে পারি যে আমার ব্যবসায়ের নিকট যে ব্যক্তিবর্গ বা যে প্রতিষ্ঠান সমূহ আমার কাছে টাকা পাবে বা অর্থ পাবে, ওই ব্যক্তিগুলো এবং ওই প্রতিষ্ঠানগুলোকে আমি দায় বলে স্বীকৃতি দিতে পারি বা দায় বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, যেমন হতে পারে পাওনাদার। পাওনাদার বলতে আমরা বুঝি আমরা অনেক সময় আমাদের ব্যবসার প্রয়োজনে বাকিতে পণ্য কেনাকাটা করি, সেক্ষেত্রে ওই ব্যক্তিবর্গগুলো আমাদের কাছে টাকা পেয়ে থাকে, সেই ব্যক্তিবর্গগুলো আমাদের কাছে টাকা পেয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে পাওনাদার হচ্ছে আমাদের কাছে দায়ের সমতুল্য। এরপরে আমি আমার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ব্যাংক থেকে ঋণ নিতে পারি, আমি আমার প্রতিষ্ঠানের জন্য ব্যবসার প্রয়োজনে অগ্রিম আয় নিতে পারি, এগুলো হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য দায়। শিক্ষার্থী বন্ধুরা, আমার ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বলতে আমরা কি বুঝি? শিক্ষার্থী বন্ধুরা, মালিকানা সত্ত্ব হচ্ছে আমার ব্যবসায়ের মোট সম্পদ থেকে, আমার ব্যবসায়ের মোট সম্পদ যা আছে সেখান থেকে আমার ব্যবসায়ী যারা পাওনাদার আছে, যাদের ব্যাংক ঋণ আছে, এই সকল প্রকার দাবি দাওয়াগুলো মেটানোর পরে অবশিষ্ট যা থাকে সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। এক কথায় বলতে গেলে মালিকানা সত্ত্বের উপরে আর অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো অংশীদার বা দাবি থাকে না, সেটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। শিক্ষার্থী বন্ধুরা, হিসাব সমীকরণ শেখার জন্য আমাদেরকে এই তিনটা উপাদান অবশ্যই ধারণা থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর চলো আমরা দেখি হিসাব সমীকরণের উপাদান কয়টি। হিসাব সমীকরণের উপাদান হলো তিনটি। কি কি? এ সমান সমান এল প্লাস ও ই। শিক্ষার্থী বন্ধুরা, এ মানে হচ্ছে সম্পদ। আমরা যদি এটাকে ইংলিশে বলি তাহলে আমরা বলবো অ্যাসেটস। শিক্ষার্থী বন্ধুরা, এল এল হচ্ছে বাংলায় হচ্ছে দায়, আর এল এর ইংরেজি রূপ হচ্ছে লাইবিলিটিস। শিক্ষার্থী বন্ধুরা, ওই ওই মানে হচ্ছে বাংলা আমরা যদি বলি তাহলে হচ্ছে মালিকানা সত্ত্ব, আর ও এর ইংরেজি মিনিংটা হচ্ছে ওনার্স ইকুইটি। ও ডব্লিউ ই আর এস, ওনার্স ইকুইটি।
শিক্ষার্থী বন্ধুরা, হিসাব সমীকরণের এই তিনটা উপাদান সম্পর্কে আমাদের খুব ভালো করে ধারণা রাখতে হবে। এই তিনটা উপাদানের কাজ কি, এই সমীকরণের কাজটা কি? শিক্ষার্থী বন্ধুরা, আমার ব্যবসায়ের টোটাল যত ধরনের সম্পদ আছে সেই টোটাল সম্পদগুলো যা হবে তার টোটাল দায় ও মালিকানা সত্ত্ব মিলে ঠিক একই পরিমাণ টাকা হবে, যার কারণে আমরা বলি হিসাব সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, একটু বিস্তারিতভাবে যদি আমি বলি, যেমন ধরো আমার ব্যবসায়ে টোটাল সম্পদ আছে, ধরো সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, ধরো আমার ব্যবসায়ে টোটাল সম্পদ আছে 1 লক্ষ টাকা। আমার এই টোটাল 1 লক্ষ টাকা সম্পদের ভিতরে টোটাল পুরো 1 লক্ষ টাকায় কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই পুরো টাকায় কিন্তু আমার না। তাহলে এই পুরো টাকার ভিতরে কার হক আছে? এই যে দায়ের কিছু হক আছে। যেমন ধরো দায়ের টাকা আছে কত, এখানে 20,000 টাকা দায় আছে। তাহলে মালিকানা সত্ত্ব টোটাল আর কত দাঁড়াইলো? যেমন ধরো 80,000 টাকা। এই টোটাল মোট সম্পদ হচ্ছে আমার 1 লক্ষ টাকা এবং দায় ও মালিকানা সত্ত্ব মিলে হচ্ছে 1 লক্ষ টাকা। এটাকেই বলা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা হিসাব সমীকরণ। আমার ব্যবসায়ের টোটাল কি পরিমাণের সম্পদ আছে এবং ওই সম্পদ হবে টোটাল দায় এবং টোটাল মালিকানা সত্ত্বের সমান। শিক্ষার্থী বন্ধুরা, হিসাব সমীকরণ বা আমরা যে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার সম্পর্কে আলোচনা করব, হিসাব সমীকরণের প্রভাব বিস্তার সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদেরকে অবশ্যই হিসাব সমীকরণের এই পার্টটা অবশ্যই ভালো করে জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার ব্যবসায়ের কি কি সম্পদ আছে সেই জিনিস সম্পর্কে ধারণা পেতে হবে খুব ভালো করে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য খুব সহজে এবং সুন্দরভাবে আমি একটি লিস্ট করে দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো হচ্ছে হিসাব সমীকরণের টোটাল সম্পদ, টোটাল দায় এবং মালিকানা সত্ত্ব। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এই উপাদানগুলো সম্পর্কে ভালো করে ধারণা রাখতে পারি তাহলে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার সম্পর্কে আমরা খুব ভালো ধারণা নিতে পারবো এবং খুব সহজেই এই অঙ্কটা বা প্রবলেমটা সমাধান করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি সম্পদ। সম্পদ প্রথমে হচ্ছে সম্পদ। সম্পদ বলতে কি, আমার প্রতিষ্ঠানে কি কি সম্পদ থাকে? হাতে নগদ। আমি ব্যবসা পরিচালনা করতে গেলে অবশ্যই আমার কাছে কি থাকতে হবে? হাতে টাকা থাকতে হবে, ক্যাশ থাকতে হবে। এটাকে আমরা বলি হাতে নগদ। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমার ব্যাংক জমা নামক একটি হিসাব থাকতে হবে, যেটা আমার ব্যক্তিগত না কিন্তু আমার কোম্পানি বা ব্যবসায়ের নামে একটি ব্যাংক জমা থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ওইটাও আমার ব্যবসায়ের জন্য একটি সম্পদ হিসাবে দাঁড়াবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, দেনাদার, প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল, এই জিনিসগুলো আমাকে থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, দেনাদার কি? দেনাদার হচ্ছে আমি যখন কারো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কাছে যখন কোনো বাকিতে পণ্য বিক্রি করতে যাব, সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমার দেনাদার তৈরি হবে, প্রাপ্য হিসাব অথবা প্রাপ্য বিল তৈরি হবে। এটাও শিক্ষার্থী বন্ধুরা আমার কাছে সম্পদ হিসাবে গণ্য হবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো, যন্ত্রপাতি, মেশিন, ভূমি ও দালান কোঠা, আসবাবপত্র, অগ্রিম খরচ, বকেয়া আয়, এই জিনিসগুলো হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসেবে গণ্য করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, অগ্রিম খরচ আমার প্রতিষ্ঠানের জন্য কিভাবে সম্পদ হিসেবে দাঁড়ায় সেই জিনিসটা একটু আলোচনা করি বা ক্লিয়ার করে দিই বিষয়টা। শিক্ষার্থী বন্ধুরা, অগ্রিম খরচ হচ্ছে, যেমন ধরো তুমি তোমার ব্যবসা করার জন্য একটি জায়গা ভাড়া নিয়েছো অথবা রুম ভাড়া নিয়েছো অথবা একটা দোকান ভাড়া নিয়েছো। শিক্ষার্থী বন্ধুরা, তুমি অগ্রিম এই দোকান ভাড়া 1 বছরের জন্য প্রদান করে দিয়েছো। শিক্ষার্থী বন্ধুরা, এই 1 বছর পর্যন্ত ওই রুমের মালিক অথবা ওই দোকানের মালিক তোমাকে কখনোই বলতে পারবে না যে আপনি আমার দোকান ছেড়ে দেন। শিক্ষার্থী বন্ধুরা, ওই 1 বছর পর্যন্ত তুমি যে খরচটা দিয়েছো এই খরচগুলো অগ্রিম হিসাবে গণ্য করা হয়েছে এবং ওইটা তোমার কাছে সম্পদ হিসাবে পরিগণিত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, বকেয়া আয় কি? বকেয়া আয় হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, যেমন ধরো তুমি একজন ইলেকট্রিশিয়ান, তুমি কোনো বাড়ির বা কোনো জায়গার একটি কাজ করে দিলা, সেক্ষেত্রে তোমার ওই যে আয়টা হওয়ার কথা, যেমন ধরো 10,000 টাকা তোমাকে দেওয়ার কথা, শিক্ষার্থী বন্ধুরা ওই লোক তোমাকে 10,000 টাকা এখন দিল না, বলেছে পরবর্তীতে দিবে। এই যে আয়টা হওয়ার কথা, এই আয়টা কিন্তু তুমি সাথে সাথে পাও নাই, তোমার জন্য রয়ে গেছে কি? বকেয়া হিসাবে রয়ে গিয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা বলবো বকেয়া আয়
বকেয়া আয় এক ধরনের সম্পদ, সেটা এখন না হোক কাল হোক তুমি এই টাকাটা পাবে হাতে। এরপরে আসি শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রতিষ্ঠানের জন্য দায়ী কে কে হতে পারে। আমার প্রতিষ্ঠানের জন্য দায়ী হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা পাওনাদার। পাওনাদার কে? পাওনাদার হচ্ছে আমি যখন আমার কোম্পানি পরিচালনার জন্য বা পণ্য ক্রয় করার জন্য বা বিক্রয় করার জন্য আমি বাকিতে কারো নিকট থেকে পণ্য ক্রয় করব, ওই ব্যক্তিগুলোই হচ্ছে আমার নিকট পাওনাদার হিসেবে গণ্য হবে। এই পাওনাদার মানে হচ্ছে ওই ব্যক্তিগুলো আমার কাছে টাকা পায়, আমি তাদের নিকট দায়বদ্ধ, সেক্ষেত্রে পাওনাদার হচ্ছে দায়। শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক ঋণ। আমি যখন প্রতিষ্ঠান থেকে কোনো ব্যাংক থেকে যখন ঋণ নিতে যাব আমার বিজনেস বা ব্যবসা পরিচালনা করার জন্য, সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আমার কাছে টাকা পাবে এবং আমি এই ব্যাংকের প্রতি দায়বদ্ধ থাকব। সেক্ষেত্রে এক্ষেত্রেও ব্যাংক ঋণ হচ্ছে দায়। ঠিক একই রকম ভাবে অগ্রিম আয়, বকেয়া খরচ। শিক্ষার্থী বন্ধুরা, চলো অগ্রিম আয়টা কি সে সম্পর্কে একটু জানি। অগ্রিম আয় কি? যেমন উদাহরণ হিসাবে আমি যদি বলি, যেমন ধরো ওই ইলেকট্রিশিয়ানের মতো একটা উদাহরণ দিই। যেমন ধরো তুমি কোনো একটা বাড়ির ইলেকট্রিশিয়ানের পুরো কাজ করে দিবা, এখানে তুমি যেমন ধরো 10,000 টাকা লাগবে, তোমাকে 10,000 টাকা মালিক কর্তৃপক্ষ তোমাকে অগ্রিম পেমেন্ট করে দিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তুমি যে কাজটা করে টাকাটা নিতে, ওইটা তোমার আয় ছিল এবং ওই আয়টা তুমি অগ্রিম হাতে পেয়ে গিয়েছো, সেক্ষেত্রে এটা তোমার অগ্রিম আয়। এবং ওই অগ্রিম আয় হওয়ার ফলে তুমি ওই ব্যক্তির নিকট দায়বদ্ধ হয়ে গেলা, তুমি আজকে না হোক কালকে হোক এই কাজটা তোমাকে করেই দিতে হবে, সেক্ষেত্রে অগ্রিম আয় তোমার কাছে একটি দায় হিসেবে গণ্য করা হবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, বকেয়া খরচ কিভাবে দায় হয়। যেমন ধরো তুমি তোমার কোম্পানিতে কর্মচারী কাজ করে, তাদেরকে তুমি বেতন দাও। এখন এই বেতনটা তুমি সাথে সাথে না দিয়ে তুমি এই বেতনটা বললা যে আমি এখন না আগামী মাসে দিব, তাহলে এই যে এই মাসের যে বেতনটা আছে সেটা কিন্তু তোমার বকেয়া হয়ে গেছে। এই বকেয়া বেতনটা তুমি আজকে না হোক কালকে হোক পরবর্তী সময় হোক তোমাকে দিতেই হবে, কারণ তুমি তার নিকট দায়বদ্ধ রয়ে গেলা। এ কারণেই বকেয়া খরচ এক ধরনের দায়। এরপরে আসি শিক্ষার্থী বন্ধুরা, মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব হচ্ছে এরপরে শিক্ষার্থী বন্ধুরা আসি মালিকানা সত্ত্ব। শিক্ষার্থী বন্ধুরা, মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে 4টি। তাহলে মালিকানা সত্ত্বের উপাদান 4টি কি কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। শিক্ষার্থী বন্ধুরা, মূলধন কি? মূলধন হচ্ছে মালিক ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য যা দিবে তাই মূলধন হিসাবে গ্রহণ করা হয়। তাহলে মালিক ব্যবসায়ীকে কি দেয়? মালিক ব্যবসায়ীকে নগদ অর্থ দিতে পারে, মালিক ব্যবসায়ীকে পণ্য কিনে দিতে পারে, মালিক ব্যবসায়ীকে আসবাবপত্র দিতে পারে। মালিক ব্যবসায়ীকে যাই দিবে তাই মূলধন হিসাবে গ্রহণ করা হবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, চলো আয় কি? আয় হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আয় হলো আমি যেই ব্যবসা করলাম এই ব্যবসা থেকে বিক্রি করে যে অর্থটা পাবো সেই অর্থটাকে আমরা বলবো আয়। এই আয়টা বিভিন্ন ধরনের হতে পারে, ব্যবসা পরিচালনা করে সরাসরি আয় হতে পারে অথবা পরোক্ষভাবেও আয় হতে পারে। এরপরে আসি শিক্ষার্থী বন্ধুরা, ব্যয় কি? ব্যয় হচ্ছে তোমার প্রতিষ্ঠান থেকে যেই খরচগুলো হয়ে যাবে তাকে আমরা ব্যয় বলি। যেমন আমরা যখন কোনো কর্মচারীকে বেতন দিব, এই বেতনটা দিয়ে দিব একেবারেই, কারণ ওইখান থেকে আমি আর কোনো ফিডব্যাক পাবো না। যেমন রুম ভাড়া দিব, এরপরে হচ্ছে আমি দোকান ভাড়া দিতে পারি, এগুলো হচ্ছে আমার ব্যয়, কারণ এগুলোর পরিপ্রেক্ষিতে আমি আর কোনো ফিডব্যাক পাচ্ছি না, যেই খরচগুলো একেবারেই হয়ে যাচ্ছে বা আমার প্রতিষ্ঠান থেকে অর্থগুলো একবারেই চলে যাচ্ছে, এগুলোকে আমরা বলি ব্যয়। এরপরে আসি শিক্ষার্থী বন্ধুরা, উত্তোলন। উত্তোলন কি? উত্তোলন হচ্ছে মালিক ব্যবসা থেকে যা নিয়ে যাবে। এখন মালিক ব্যবসা থেকে কি কি নিতে পারে? মালিক ব্যবসা থেকে পণ্য নিতে পারে, মালিক ব্যবসা থেকে নগদ অর্থ নিতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, মালিক ব্যবসা থেকে তার জীবন বীমার অর্থ নিতে পারে, যাই নিয়োগ। শিক্ষার্থী বন্ধুরা, মালিক ব্যবসা থেকে যাই নিয়োগ না কেন সেগুলোকে আমরা উত্তোলন হিসেবে চিহ্নিত করব। শিক্ষার্থী বন্ধুরা, এই যে 4টা উপাদান, এই 4টা উপাদানের মধ্যে মূলধন মালিকানা সত্ত্বের পরিমাণকে বাড়িয়ে দিবে, মানে বৃদ্ধি করবে। আয় মালিকানা সত্ত্বের উপাদানকে বাড়াবে অথবা মালিকানা সত্ত্বের অর্থের পরিমাণকে বাড়াবে। ব্যয় মালিকানা সত্ত্বের অর্থের পরিমাণকে কমিয়ে ফেলবে। উত্তোলন মালিকানা সত্ত্বের অর্থের পরিমাণকে কমিয়ে ফেলবে। এই যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে হিসাব সমীকরণের উপাদানগুলোর ভিতরে বিভিন্ন ধরনের পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব
সম্পর্কে আলোচনা করব বা হিসাব সমীকরণের প্রভাব নিয়ে অঙ্ক করতে যাব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই পয়েন্টগুলো লাগবে। এই কারণেই তোমরা এই পয়েন্টগুলো খুব দ্রুত সহজেই মুখস্থ করে নিবা, যেন আমাদের অঙ্ক করতে খুব সহজ হয় এবং আমরা সহজেই যেন আমাদের যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো থেকে যেন আমি এই সম্পদ, এই দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণগুলোকে খুব সহজেই খুঁজে বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।